2022 বিশ্বকাপ ব্রাজিলের স্কোয়াডের দাম তখন প্রায় 1.5 বিলিয়ন ইউরো। সেবার ব্রাজিল মাঠে নেমেছিল ফেভারিট হিসেবেই, অথচ কোয়ার্টার ফাইনালেই ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে তাদের বাড়ি ফিরতে হলো। মাঠের মধ্যে নেইমারের কান্না সেদিন আমরা সবাই দেখেছি। চলুন ওই 1.5 বিলিয়ন ইউরোর হিসাবটা দিয়েই শুরু করা যাক। যদি শুধু টাকা আর স্কোয়াড ভ্যালু দিয়েই সব হিসাব মিলত, তাহলে ব্রাজিল প্রায় প্রতিবারই বিশ্বকাপ জিতত। কিন্তু শুধু দামি স্কোয়াড থাকলেই যে বিশ্বকাপ জেতা যায় না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো ইংল্যান্ড। প্রায় প্রতি বিশ্বকাপেই তাদের স্কোয়াড ঠাসা থাকে সুপারস্টারে, অথচ 1966 সালের পর থেকে গত 6 দশকে তারা একবারও বিশ্বকাপ জিততে পারেনি। সুতরাং শুধু দামি প্লেয়ার দিয়ে বিশ্বমঞ্চে ভালো করা যায় না। বর্তমান ব্রাজিল দলে অনেকেই গ্লোবাল সুপারস্টার। এরা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ সহ বিশ্বের নামি দামি ক্লাবে খেলছেন। কিন্তু প্রশ্ন হলো, এসব প্লেয়ারদের এক সুতোয় গেঁথে যখন একটা দল বানানোর চেষ্টা করা হয়, তখন আসলে কি ঘটে? সেটা বুঝতে হলে আমাদের 12 বছর আগে ফেরত যেতে হবে। কারণ সেই দিনটাতেই ব্রাজিলের ইনভিনসিবল থাকার যে মিথ, সেটা একদম ভেঙে গিয়েছিল। কেননা সেই ঐতিহাসিক ম্যাচটা হারার আগে ব্রাজিল তাদের মাটিতে প্রায় 62 ম্যাচ আনবিটেন ছিল। তার আগে প্রায় 39 বছর ব্রাজিল নিজেদের মাটিতে কোনো কম্পিটিটিভ ম্যাচ হারেনি। চলুন 2014 সালে ফেরত যাওয়া যাক। কারণ বেলো হরিজন্তের সেই দুঃস্বপ্ন এড়িয়ে ব্রাজিল ফুটবলের ময়নাতদন্ত করাটা রীতিমতো অসম্ভব। 8 জুলাই ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনাল। দলের প্রাণভোমরা নেইমার ইনজুরির কারণে আগে থেকেই মাঠের বাইরে। ম্যাচ শুরু হওয়ার মাত্র 11 মিনিটের মাথায় কর্নার থেকে টমাস মুলারের প্রথম গোল। এরপর দ্বিতীয় গোলটা আসে 23তম মিনিটে। এর পরের 6 মিনিটে আসে চারটা গোল। 29তম মিনিটে স্কোরলাইন দাঁড়ায় 5-0। ব্রাজিলের মতো একটা টিম তাদের নিজেদের মাঠেই জার্মানির কাছে 7-1 গোলে কচুকাটা হলো। খোদ প্রেসিডেন্ট দিলমা রুসেফ জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন। ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল যে নিছক কোনো খেলা নয়, এটা তারই প্রমাণ। সে দেশের মিডিয়া এটাকে আখ্যা দিল ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় কলঙ্ক হিসাবে। সে সময় দ্য গার্ডিয়ান লিখেছিল, প্লেয়ারদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা যেন পাঞ্চ ড্রাঙ্ক। অর্থাৎ বক্সিং রিংয়ে প্রচণ্ড মার খাওয়ার পর বক্সাররা যেমন দিশেহারা হয়ে যায়, ঠিক তেমনি তারা যেন বুঝতেই পারছিল না মাত্র 90 মিনিটের ব্যবধানে তাদের সাথে কি ঘটে গেল। 7-1 সেই হারটা কেবল ব্রাজিলের ইগোতেই আঘাত করেনি, সেই হার দলটার মনস্তত্ত্বে একটা গভীর ক্ষত তৈরি করে দিয়েছিল, যার কোনোদিনও শুকায়নি। পরবর্তীতে যারা এই দলটা নিয়ে কাজ করেছেন, সেসব সাইকোলজিস্টরা একে বলেছেন কালেকটিভ ট্রমা বা সামষ্টিক মানসিক আঘাত। একটা ক্ষত ঠিকমতো না শুকালে যেমন সেখানে চিরস্থায়ী দাগ পড়ে যায়, এটাও ঠিক তেমন। ব্রাজিল সেই ক্ষতচিহ্ন নিয়ে এখনও খেলছে। 2002 সালের বিশ্বকাপ জেতা সেই টিমের মতো ইনভিনসিবল ভাবটা এখন আর নেই, বরং এখন তারা অনেক বেশি ভঙ্গুর। ব্রাজিল বিশ্বকাপ সেমিফাইনালের সেই কুখ্যাত ম্যাচের কয়েক দশক আগে থেকে ভেতরে ভেতরে একটা পচন ধরছিল। পচনটা ঠিক সেই জায়গাটাতেই যেখানে একসময় ব্রাজিলের জাদুকরী ফুটবলের জন্ম হতো। সেই জাদুর খোঁজ পেতে হলে আমাদের আরও অতীতে ফিরে যেতে হবে ব্রাজিলের পাড়া মহল্লার রাস্তায়। পেলে, রোনালদিনিও, জিকো বা রোমারিও, এরা কেউ এসি লাগানো ঝা চকচকে একাডেমিতে বড় হননি। তারা বড় হয়েছেন ফাভেলায়, সোজা বাংলায় বলতে গেলে ব্রাজিলিয়ান বস্তির গলিতে, যেখানে ফুটবলের কোনো ধরাবাঁধা নিয়ম এবং স্ট্রাকচার ছিল না। আর ঠিক ওই উন্মুক্ত পরিবেশে জন্ম নিত ফ্লেয়ার বা সহজাত প্রতিভা। নিজেদের দরকারে তারা খেলায় ইম্প্রোভাইজ করেছে। একজনকে নাটমেক করার পর কোনো কোচ তাদের বকা দিয়ে বলেননি যে এটা ট্যাকটিক্যালি ভুল। রাস্তার ওই চরম বিশৃঙ্খলার মাঝেই জন্ম নিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবলের আসল জাদু, যাকে আমরা বলি সাম্বা ফুটবল। কিন্তু সেই স্টাইলটাই এখন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ব্রাজিলে দ্রুত নগরায়ন হচ্ছে। যে খোলা মাঠগুলোতে বাচ্চারা একসময় ছুটে বেড়াতো, সেগুলো এখন এক একটা রিয়েল এস্টেট প্রজেক্ট। রাস্তার বদলে এখন এসছে একাডেমি। কিন্তু এর মধ্যে মাত্র 20% একাডেমিতে ফ্রিতে খেলা শেখা যায়। এর মানে হলো ব্রাজিলের সবচাইতে দরিদ্র অথচ জন্মগতভাবে সবচেয়ে অ্যাথলেটিক যে জনগোষ্ঠী, যাদের ভেতর থেকে ঐতিহাসিকভাবে বিশ্বসেরা প্লেয়াররা উঠে এসছে, তারা হয় কোনো ট্রেনিংয়েরই সুযোগ পাচ্ছে না, নয়তো টাকার অভাবে ঝরে পড়ছে। আর যারা একাডেমিতে ঢোকার সুযোগ পাচ্ছে, তারা খেলছে সিনথেটিক টার্ফে। খোদ কোচদের মতেই এই জিনিসটা ফুটবলকে আরও অনেক বেশি যান্ত্রিক আর প্রেডিক্টেবল করে ফেলেছে। ব্রাজিলে এখন মানুষের চেয়ে মোবাইল ফোনের সংখ্যা বেশি। 5 থেকে 19 বছর বয়সী প্রতি 3 জনের একজন শিশু স্থূলতার শিকার। ফলে যে অর্গানিক ফুটবল সিস্টেমটা ব্রাজিলিয়ান ফুটবলের আইডেন্টিটিকে টিকিয়ে রেখেছিল, সেটা এখন ক্ষয়ে যাচ্ছে ধীরে ধীরে। একটা লম্বা সময় ধরে ফুটবল ছিল ব্রাজিলিয়ানদের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম বড় হাতিয়ার। কিন্তু গত 2 দশকে ব্রাজিল অর্থনৈতিকভাবে বেশ উন্নতি করেছে। দারিদ্র্যের হার কমেছে, মধ্যবিত্ত শ্রেণীর প্রসার ঘটেছে। আর এর সাথে সাথে ফুটবল আর ওই বস্তির বাচ্চাদের দারিদ্র্য থেকে মুক্তির একমাত্র পথ বা টিকিট টু এস্কেপ হিসেবে থাকেনি। ব্রাজিলিয়ানদের ফুটবল সংস্কৃতি গড়ে উঠছিল বাচ্চাদের অদম্য জেদের উপর ভর করে। তারা খেলতো এমনভাবে যেন তাদের জীবন মরণ ওই 90 মিনিটের উপরই নির্ভরশীল। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলের সেই কাঁচামালটাই এখন বদলে গেছে প্রযুক্তি আর নগরায়নের হাত ধরে।
1970 বা 94 সালের সেই ড্রাইভ আজকের দিনে খুঁজে পাওয়া বড্ড কঠিন। কিন্তু ইতিমধ্যে ফুটবলের গার্ডিয়ান হিসেবে থাকা সিবিএফ অর্থাৎ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ছিল অন্য ধান্দায় ব্যস্ত। সাবেক ব্রাজিলিয়ান লেজেন্ড এবং 94 সালের ওয়ার্ল্ড কাপ উইনার রোমারিও সিবিএফকে আখ্যা দিয়েছেন ফুটবলের ডাকাতদের আখড়া হিসাবে। 2014 সালে রোমারিও ব্রাজিলের আপার হাউসের সেনেটর নির্বাচিত হয়েছিলেন। এর এক বছর পর 2015 সালে ফিফা গেট স্ক্যান্ডাল সবার সামনে আসে। সেখানে তৎকালীন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার সহ অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। এর মধ্যে 3 জন আবার সিবিএফের সাবেক প্রেসিডেন্টও ছিলেন। এতগুলো নামের মধ্যে আবার স্পোর্টসওয়্যার প্রতিষ্ঠান নাইকির নামও কিন্তু ছিল। 1994 সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের কিট স্পন্সর ছিল আমব্রো। কিন্তু 1996 সালে নাইকি আমব্রোকে টপকে ব্রাজিলের পুরো দলের স্পোর্টসওয়্যারের রাইটস পায়। ধারণা করা হয় এই ডিলের মধ্যে সিবিএফের তৎকালীন প্রেসিডেন্ট রিকার্দো তেইশেরা 20 থেকে প্রায় $40 মিলিয়ন কমিশন বাণিজ্য করেন। রোমারিও আর তার কমিটি এই অভিযোগগুলির উপর ভিত্তি করে 1024 পৃষ্ঠার একটা রিপোর্ট তৈরি করেন, যাতে দেখা যায় সিবিএফের কর্মকর্তারা চাঁদাবাজি থেকে শুরু করে মানি লন্ডারিং, ট্যাক্স জালিয়াতি সবই করেছিল। কিন্তু এগুলোর প্রভাব কেবল টাকার অঙ্কে মাপা যাবে না, কারণ সিবিএফের নিচে যা কিছুই আছে, যেমন ঘরোয়া লিগ, একাডেমি বা কোচিং স্ট্রাকচার, সব কিছুই কিন্তু সেই উপর মহলের ছায়াতেই গড়ে ওঠে। যে ফেডারেশনের কাছে ফুটবলের উন্নয়নের চেয়ে পকেট ভারী করাটা বেশি জরুরি, তারা স্বাভাবিকভাবে ভবিষ্যতের ভিত গড়ার চেয়ে বর্তমানকে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়াতেই বেশি মনোযোগ দিবে। গত কয়েক দশক ধরে ব্রাজিল তাদের সেরা ট্যালেন্টদের পাঠিয়ে দিচ্ছে ইউরোপে, যাদের গড় বয়স 19 অথবা 20। এই ছেলেগুলো তাদের ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কাটায় ইউরোপিয়ান সিস্টেমে। তারা ইউরোপিয়ান ট্যাকটিক্যাল ভাষায় ভাবতে শেখে, খেলাটাকে ইউরোপিয়ানদের চোখ দিয়ে দেখতে শেখে। তাই যখন তারা ব্রাজিলের জার্সি গায়ে জড়ায়, তখন তারা আক্ষরিক অর্থে ইউরোপিয়ান ফুটবলের এক একটা প্রোডাক্ট। আর তারপর সেই ইউরোপিয়ান ধাঁচে করা প্লেয়ারদের নিয়েই ব্রাজিল চেষ্টা করে একেবারে ব্রাজিলের মতো করে খেলতে, যাদের আসলে গড়েই তোলা হয়েছে অন্যভাবে খেলার জন্য। অন্যান্য দেশগুলো কিন্তু এই ব্যাপারটা একদম অন্যভাবে হ্যান্ডেল করে। স্পেনও প্লেয়ার এক্সপোর্ট করে, কিন্তু তাদের লা মাসিয়া এবং স্প্যানিশ সিস্টেম এমন একটা ফুটবলীয় ফিলোসফি তৈরি করে দিয়েছে যে প্লেয়াররা দুনিয়ার যেখানেই যাক না কেন, সেই ফিলোসফিটা তাদের রক্তে মিশে থাকে। 2000 সালের ইউরোতে ভরাডুবির পর জার্মানি টানা 15 বছর ধরে তাদের পুরো সিস্টেমকে ঢেলে সাজিয়েছিল। আর ওই 7-1 স্কোর লাইন ছিল সেই মেগা প্রজেক্টেরই ফসল। কিন্তু ব্রাজিল এই কাজটা কখনোই করতে পারেনি। এর বদলে ব্রাজিল হয়ে উঠেছে বিশ্বের সবচাইতে বড় এবং সফল ট্যালেন্ট সাপ্লাই হাব। আর এখান থেকে শুরু হয় পরবর্তী অধ্যায়, কোচিংয়ের মহাসংকট। ব্রাজিলিয়ান ক্লাবগুলো ঘন ঘন ম্যানেজার বদলায়। একটা সমীক্ষায় দেখা গেছে ব্রাজিলের টপ ডিভিশনে এক সিজনেই 22 বার ম্যানেজার বদল হয়েছে। লিগে একজন ম্যানেজারের গড় মেয়াদ মাত্র 15 ম্যাচ। 15 ম্যাচে আপনি একটা টিমের ট্যাকটিক্যাল আইডেন্টিটি সেট করাতে দূর, একটা ঠিকঠাক প্র্যাকটিস রুটিনও দাঁড় করাতে পারবেন না। আর এই যে সংস্কৃতি, অর্থাৎ একটা লক্ষ্যের প্রতি স্থির থাকতে না পারার এই যে রোগ, সেটা সংক্রামক ব্যাধির মতো করে ব্রাজিলের জাতীয় দলেও ছড়িয়ে পড়েছে। 2010 সাল থেকে শুরু করে গত 16 বছরে ব্রাজিল তাদের ম্যানেজার বদল করেছে 9 বার। এবার এর সাথে এই সময় যারা ওয়ার্ল্ড কাপ জিতেছে সেই দেশগুলোর তুলনা করুন। একই সময়ে স্পেন ম্যানেজার বদলেছে 6 বার, জার্মানি 4 বার, ফ্রান্স মাত্র 3 বার। আর্জেন্টিনার হিসাবটা অবশ্য একটু আলাদা, তারা ম্যানেজার বদলেছে 8 বার। আর ঠিক এই কারণে এই তুলনাটা বেশ ইন্টারেস্টিং হয়ে দাঁড়ায়, কারণ 2018 সালের পর থেকে আর্জেন্টিনা কোনো ম্যানেজার বদলায়নি। অন্যদিকে ব্রাজিলের প্লেয়াররা টুর্নামেন্টের মাত্র 2 সপ্তাহ আগে এসে ক্যাম্প করে। তারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন ট্যাকটিক্যাল পরিবেশে, ভিন্ন ভিন্ন ক্লাবে এবং ভিন্ন লিগে খেলে বড় হয়েছেন। আর ব্রাজিল তাদের কাছে আশা করে মাত্র 2 সপ্তাহের নোটিসেই তারা এই সব কিছু ভুলে গিয়ে এক ছাদের নিচে এসে ব্রাজিলিয়ান হয়ে যাবে। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি কোথায় সেটা দেখুন। ব্রাজিলিয়ান ফুটবলের একটা অলিখিত নিয়ম ছিল, সেলেসাওদের দায়িত্ব সবসময় কোনো ব্রাজিলিয়ানদের হাতেই থাকবে। আর আজ পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে ব্রাজিলিয়ানদের ফুটবল শেখানোর জন্য তাদের আঞ্চেলত্তির মতো একজন ইতালিয়ানের শরণাপন্ন হতে হচ্ছে। আর এখানে কথা বলতে হয় ব্রাজিলের পতনের সবচেয়ে বড় কারণটা নিয়ে, অর্থাৎ তাদের ফুটবলের আইডেন্টিটি ক্রাইসিস। ব্রাজিলিয়ান ফুটবলের পুরো পরিচয়টাই দাঁড়িয়েছিল জিঙ্গার ওপর, অর্থাৎ পার্সোনাল স্কিল, ড্রিবলিং আর বলের ওপর অবিশ্বাস্য নিয়ন্ত্রণ, যাকে বলা হয় যোগাবনিত, ইংরেজিতে দ্য বিউটিফুল গেম। কিন্তু গত 2 দশকের কোনো একটা সময় এসে ব্রাজিলের মনে হলো তাদের বোধহয় আরেকটু ইউরোপিয়ান হতে হবে। তারা ইউরোপ যেটা করছে সেটা অন্ধের মতো নকল করার পেছনে ছুটতে লাগলো। ঠিক এখানেই ব্রাজিলিয়ান ফুটবল একটা প্যারাডক্সে আটকে গেছে। ব্রাজিল যত বেশি প্লেয়ার বিদেশে পাঠাচ্ছে, সেই প্লেয়াররা তত কম ব্রাজিলিয়ান থাকছে। তারা যত কম ব্রাজিলিয়ান থাকছে, ঐতিহ্যবাহী ব্রাজিলিয়ান স্টাইলে খেলাটা তাদের জন্য তত কঠিন হয়ে পড়ছে। আর খেলাটা তাদের জন্য যত কঠিন হচ্ছে, ব্রাজিলের পতনও তত ত্বরান্বিত হচ্ছে। আর ব্রাজিল এই চ্যালেঞ্জের মোকাবিলা কিভাবে করলো? তাদের সেই আদি আর অকৃত্রিম শক্তির জায়গায় ফিরে না গিয়ে তারা চেষ্টা করলো আরও বেশি ইউরোপিয়ান হতে। সেই সাথে তারা বিসর্জন দিল তাদের অরিজিনাল ফুটবল স্টাইল। তার ফলাফল আমাদের সবার চোখের সামনে। ব্রাজিলের সমস্যা তাদের ট্যালেন্টের অভাবে নয়, ট্যালেন্ট ব্রাজিলিয়ান ফুটবলে আছে। আসল সমস্যা তাদের ইকোসিস্টেমে। ব্রাজিলের 5-5টা বিশ্বকাপও কিন্তু তাদের ইকোসিস্টেমেরই ফসল, কিন্তু সেই ইকোসিস্টেমটা এখন আর পুরনো রূপে বেঁচে নেই। তাই প্রশ্ন তোলাই যায়, মিশন হেক্সা আর কত দূর?